সোয়ানলি লিডার শুনবাকে বলে যে আপনি তো আমার বাবা যখন মারা গিয়েছিল 12 বছর আগে তখন প্রথম সেই স্থানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তো সেখানে কি অস্বাভাবিক কোনো কিছু আপনার নজরে পড়েছিল? তখন সুনবা বলে যখন তোমার বাবা মা মারা গিয়েছিল ওই স্পটে সবার আগে আমি গিয়েছিলাম, কারণ তারা লিয়াংজু শহরের পাশেই মরে পড়েছিল। ওখানে গিয়ে আমি তাদের মৃত দেখতে পাই, কিন্তু আমি ওখানে একটা লোকের গলায় একটা ট্যাটু দেখেছিলাম। সেই ট্যাটুটা আমি এঁকেছিলাম। আসলে এই ট্যাটুর সঙ্গে তোমার বাবা মায়ের মৃত্যুর সম্পর্ক আছে। ওই সৈন্যরাই বোধহয় তোমার বাবা মাকে মেরেছিল যাদের গলায় এরকম ট্যাটু ছিল। তো আমি আগে বলিনি কিছু, কিন্তু আজ মনে হলো তোমাকে বলি। তখন সোয়ান বলে আপনি অনেক ভালো কাজ করেছেন, আমি তো আমার বাবার মৃত্যুর সমস্ত রকমের প্রমাণ খুঁজে বেড়াচ্ছি। এরপরে ওই ট্যাটুর চিহ্নটা নিয়ে ও লুচিকে এসে দেখায় আর বলে দেখো তো লুচি, এরকম কোনো ট্যাটু কখনো তুমি দেখেছো কিনা কারোর গলায় বা হাতে? তখন লুচি বলে এরকম একটা ছবি তো আমার কাছেও আছে, আর এই ছবিটা আমি একজনের গলায় দেখেছিলাম, তাই এঁকে নিয়েছিলাম। আপনার মনে আছে যখন বেইশুয়ান ক্যারাভানের লোকজনগুলোকে আমরা ধরলাম যারা স্মাগলিং করছিল, তাদের একটা সৈন্য নিজে আত্মহত্যা করেছিল, তার কাঁধে এরকম একটা ট্যাটু আমি দেখেছিলাম। কিন্তু আমি তো আর কিছু উদ্ধার করতে পারিনি, কারণ ওরা বেইশুয়ান রাজ্যের ছিল এবং ওরা সবাই মারা গিয়েছিল, আর ওই লোক নিজেও আত্মহত্যা করে নিয়েছিল। আমার মনে হয় এর পিছনে শি চিয়াংকং দায়ী। সোয়ান বলে এবার আমাকে সত্যি সত্যি কোনো একটা স্টেপ নিতেই হবে। এরপরে সোয়ান ওই ট্যাটু চিহ্নটা নিয়ে সোজা চলে আসে জুনচিলোর রুমে। মূলত জুনচিলোকে ও একটু বাজিয়ে দেখতে চেয়েছিল যে জুনচিলো এরকম কোনো ট্যাটু দেখেছে কিনা। ও জুনচিলোকে এসে বলে তুমি আমাকে একটা এমব্রয়ডারি করে দিতে পারবে? আমি একটা ছবি নিয়ে এসেছি, ঠিক এরকম করেই এমব্রয়ডারিটা করাবে। এরপরে জুনচিলো ছবিটা দেখে বলে বাহ, বেশ সুন্দর তো, ঠিক আছে, কোনো ব্যাপার না। ও জুনচিলোকে বলে তুমি আগে কখনো এরকম কোনো ট্যাটু দেখেছো? জুনচিলো বলে এরকম কই না তো। কেন, এর ভিতরে বিশেষ কিছু আছে নাকি যেটা তোমার মনে আকর্ষণ করেছে? সোয়ানের তো সবসময় মনে হতো যে জুনচিলোই হলো জুন ফেইফান, সেজন্য ওকে বাজিয়ে দেখতে এসেছিল। কিন্তু জুনচিলো যখন এসব কিছু মনেই করতে পারে না, তখন সোয়ান আর কিছু বলে না, আর নিজের মনেই বলে তবে কি আমি ওকে নিয়ে একটু বেশিই ভাবছি? হয়তোবা মেয়েটা কোনো কিছুই জানে না, কিন্তু আমার কেন মনে হচ্ছে যে ওই জুন ফেইফান। তারপরে ও চলে আসে। এদিকে আমরা সেই রাজকুমারীকে দেখি যে চিমিনকে কিনে নিয়েছিল। চিমিনকে নিয়ে ও একটা গ্যাম্বলিং হাউসে আসে। এখানে মানুষ টাকা পয়সা সোনা দানা জমা দিয়ে জুয়া খেলতো। এখানেই মূলত ও গ্যাম্বলিং করার জন্য এসেছিল, কারণ এই রাজকুমারী একটু সাইকো টাইপের। কিন্তু রাজকুমারী প্রতিবারই হেরে যাচ্ছিল এবং রাজকুমারীর কাছে যত সোনা দানা ছিল তা সব অন্য লোকদের দিয়ে দিতে হচ্ছিল। তো কিন্তু অন্য লোকেরা রাজকুমারীর কাছ থেকে চিট করেই এগুলো নিচ্ছিল। রাজকুমারী ওদের ট্রিক্স বুঝতে না পারলেও চিমিন খুব ভালোভাবে এই ট্রিক্স বুঝতে পেরেছিল। তাই চিমিন সাথে সাথেই খেলার যে কৌটাটা ছিল সেটাকে ভেঙে দেয় আর বলে তোমরা সবাই ট্রিক্স করে রাজকুমারীর কাছ থেকে তার সোনাদানা নিয়ে নিচ্ছ। ব্যাস, ওখানে শুরু হয়ে যায় কিছুক্ষণের ভিতরেই ফাইট। দুই পক্ষের ভিতরে তুমুল ফাইট শুরু হয়ে যায়। রাজকুমারী এবং চিমিন ওদের সবাইকে হারিয়ে ওদের সবার টাকা পয়সা নিয়ে সাধারণ মানুষদের ভিতরে বিলিয়ে দিয়ে ওখান থেকে চলে আসে। এদিকে আমরা জুনচিলোকে দেখতে পাই। জুনচিলো এখানকার সমস্ত কাজ শেষ করে ফেলেছিল। এখানে ওর ব্যবসাটা খুব ভালোই চলছিল, তাই এখন লিয়াংজু শহর থেকে ওরা রাজধানীর পথে রওনা দিয়েছে। কিন্তু ওদের সবার মন খারাপ হচ্ছিল, এতদিন এখানে ওরা অনেক ভালো মজায় সময় কাটিয়েছে। এবার জুনচিলো চলে আসে সোয়ান প্যাভিলিয়নে। এখানে আসার পরে ওর একটা নিজস্ব রুম দেওয়া হয় এবং ওকে এখন থেকে একটা গার্ডও দেওয়া হবে। তবে এখানে অনেকগুলো মেয়ের ভিতরে ও দূরে চুপচাপ দাঁড়িয়ে থাকায় একটি মেয়েকে বেশি পছন্দ করে, আর সোয়ানকে বলে তুমি ওই মেয়েটিকে আমার গার্ড বানিয়ে দাও। কিন্তু অন্যান্য মেয়েরা বলে ওই মেয়েটিকে কেন গার্ড বানাবেন, ও তো হাফ ইয়ান্নান, ও তো আপনার টয়লেট ক্লিনার হওয়ার যোগ্য। তখন খুব রেগে গিয়েছিল জুনচিলো বলে ওকেই আমি গার্ড বানাবো। আসলে ইয়ান্নানের একটি মেয়ে বলে ওর আরো মায়া কাজ করছিল। এরপরে সোয়ান একটা দারুণ লকেট নিয়ে এসে তাই জুনচিলোকে ওই মালাটা পরিয়ে দিয়ে বলে এখন থেকে এটা সবসময় তোমার গলায় রাখবে, এটা আমার কাছ থেকে একটা টোকেন মনে করো। জুনচিলো তখন লকেটটায় হাত দিয়ে বলে ঠিক আছে, আমি যতক্ষণ আছি তখন এই লকেটটা অবশ্যই আমি আমার গলায় রাখবো, তুমি দিয়েছো বলে কথা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা রাজার সঙ্গে কথা বলতে এসেছিল। মূলত কিছুদিন বাদে এখানে হান্টিং ইভেন্ট নামের একটা ইভেন্ট হবে। ওই ইভেন্টে যে জয়ী হবে সেই মূলত উলফ লর্ড হবে। আর রাজা সবসময় চাইতো ওই উলফ লর্ড যেন সোয়ানই হয়, কারণ সোয়ান অনেক বেশি পারদর্শী ওই পদটার জন্য। এবং সোয়ান যেহেতু হতে চাইতো আর কারো বেশি একটা ইচ্ছা ছিল না শুধু শি ক্লান ছাড়া, তাই সোয়ানের পথটাও খুব সুগম হয়ে যায়।
তাছাড়া রাজা নিজেই ছিল অনেক বড় একটা সাপোর্ট। এরপরে আমরা একটা রাজপুত্রকে দেখতে পাই, এর নাম ই। এটা হলো রাজার দ্বিতীয় কি তৃতীয় সন্তান, এবং রাজার যেহেতু অনেকগুলো স্ত্রী, আমরা রাজার একটা স্ত্রী যার নাম কনসর্টলি তাকে দেখতে পাই। রাজা এই স্ত্রীর দিকে খুব একটা মনোযোগ দেয় না। স্ত্রী এখানে অনেক বেশি নির্যাতিত নিগৃহীত হয়, নির্যাতিত ঠিক হয় না কিন্তু অবহেলিত আর কি। তো এই রানীর দিকে আমরা তাকিয়ে থাকতে দেখি লুজির। আসলে লুজি যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি আর কেউ নয়, এই রাজার এই স্ত্রী। কিন্তু ওদের ভাগ্য এরকম জায়গায় এসে ঠেকেছে যে দুজনের হাতে আর কিচ্ছু করার নেই। আমরা ছোট্ট করে একটা ফ্ল্যাশব্যাকও দেখতে পাই ওদের ভালোবাসার। তবে লুজি এখনো এই রাজকুমারীকে অনেক ভালোবাসে। এরপরে আমরা দেখতে পাই জুনচিলো একটা ভালো কম্পাস আবিষ্কার করেছে। এই কম্পাসটা নাকি কোথায় কালো পাথরের মাইন আছে সেটা খুব ভালোভাবে শনাক্ত করতে পারে। তাই জুনচিলো ওটা নিয়েই বেরিয়ে পড়ে, কারণ ওকে অবশ্যই ব্ল্যাক আয়রন ক্রিস্টালের খোঁজ করতে হবে। কিন্তু বাজারে বের হয়ে ও একটা বুড়ো লোককে দেখে থেমে যায়। এই বুড়ো লোকের ভিতরে ও কি পেয়েছিল তা একটু পরেই জানবো। এরপরে ও খুঁজতে খুঁজতে একটা মাউন্টেইনের চূড়ায় উঠে আসে, যেখানে একটা প্যাভিলিয়ন ছিল যার নাম পিক প্যাভিলিয়ন। ও এখানে দেখে সোয়ান একা একা বসে বসে ওয়াইন খাচ্ছে এবং ওর খুব মন খারাপ করে আছে। যেহেতু ওর রাজধানী শহরে ফিরে এসেছে তাই ওর বাবা মায়ের কথা ওর ভীষণ মনে পড়ছে। আজকে ও অনেক আবেগ আপ্লুত হয়ে ওর ভিতরের সমস্ত কথা বলে দেয় নায়িকাকে, জুনচিলোকে বলে ও যদি উলফ লিডার হতে পারে তাহলে ওর বাবা মায়ের কেসটা ও রিইনভেস্টিগেট করতে পারবে। এখানে ও নিজের অনেক গোপন কথাই জুনচিলোকে আজকে বলে, আর জুনচিলোকে বলে সে কিছু বলতে চায় কিনা। জুনচিলো তখন ওকে বলে, আসলে আমি তোমাকে মিথ্যা বলেছি। আমি তোমাকে বলেছি না আমি জুন পরিবারের একজন চাকরানি। আমি আসলে চাকরানি নই, বরং আমি জুন পরিবারের মেয়ে। তো ওকে এখন বিশ্বাস করতে শুরু করে আরো বেশি করে সোয়ান। তাই ওর দিকে তাকিয়ে সোয়ান হাসে আর বলে, আমার একটু রেস্টের প্রয়োজন। এরপরে ও জুনচিলোর কোলেই ঘুমিয়ে পড়ে। এভাবে অনেকক্ষণ থাকার পরে দেখা যায় সকালও হয়ে গিয়েছে এবং দুজনে ওভাবেই ঘুমিয়ে আছে। ঠিক তখনই ওদের দুজনকে খুঁজতে খুঁজতে ওদের দুইজনের গার্ড চলে আসে এবং ওরা তো অবাক হয়ে গিয়েছে ওদের দুইজনকে একসঙ্গে দেখে। জুনচিলোর যে গার্ড ছিল যার নাম দংইন বলছিল আপনারা একসঙ্গে রাত কাটিয়েছেন, মানে এরকম কিছু হিন্টস দিচ্ছিল যে ওরা দুজনেই খুব লজ্জা পেয়েছে আর বলে তোমরা যা ভাবছো তার কোনো কিছুই হয়নি আমাদের ভিতর। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই ওরা ওই পিক প্যাভিলিয়ন থেকে ফিরছিল। তবে মাঝপথে এসে সোয়ান বলে আমাকে এখন অন্য জায়গায় একটা বিজনেস কাজে যেতে হবে। জুনচিলো বলে আমিও তোমার সঙ্গে যাব, কারণ আমিও হট স্প্রিং ওয়াটার খুঁজে বেড়াচ্ছি। তুমি নিয়ে যাবে আমাকে? জুনচিলোকে সোয়ান বলে অবশ্যই, তুমি যেতে চেয়েছো আর আমি কি না নিয়ে গিয়ে পারি। এরপরে ও জুনচিলোকে নিজের ঘোড়ার উপরে তুলে নেয়। আসলে জুনচিলো মনে মনে কিন্তু ওই কালো পাথরের মাইনের সন্ধানেই যেতে চেয়েছিল, কিন্তু ও সোয়ানকে মিথ্যা কথা বলে। এদিকে আমাদের ইয়াননান শহরের দৃশ্য দেখানো হয়। জুনচিলো যেহেতু ফিরে যাচ্ছে না তাই সবাই অনেক চিন্তিত হয়ে পড়েছে। জুনচিলোই তো জুন ফেইফান সেজে এখানে ব্যবসা করত। জুন ফেইফান যেহেতু ফিরে আসছে না তাই ওর ছোট বোন এখন জুন ফেইফানের মতো করেই ড্রেস পরেছে এবং তার মতো করেই বিজনেস সামলানোর চেষ্টা করে যাচ্ছে। আর ওর ছোট বোনকে এই পেশায় খুব ভালোই মানিয়েছে, কারণ ওর ছোট বোনও ছিল জুনচিলোর মতো অতটাই ট্যালেন্টেড। কিন্তু ওদের একটা চাচাতো ভাই আছে, যে চাচাতো ভাই কিন্তু জানতোই না জুন ফেইফান আসলে একটি মেয়ে। কারণ এখানকার সব মানুষ মনে করে জুন পরিবারের মোট 4টি ছেলে মেয়ে, ওদের 3টি মেয়ে, যার ভিতরে ওদের বড় মেয়ে জুনচিলো খুব অসুস্থ এবং 12 বছর ধরে ও অসুস্থ অবস্থায় পড়ে আছে। এবং ওদের পরিবারে সব থেকে বড় হলো একটি ছেলে যার নাম জুন ফেইফান, সেই মূলত ব্যবসা বাণিজ্য সামলায়। এরা জানেই না যে জুনচিলোই আসলে জুন ফেইফান। তো এখন এর চাচাতো ভাই মনে করছিল জুন ফেইফান যেহেতু রাজ্যে নেই তাই ও মূলত সমস্ত ব্যবসা বাণিজ্য নিজের করে নিবে, কারণ ও একটু শয়তানি মাইন্ডের আছে আর কি। তবে তখনই ওর ছোট বোন এসে জুন ফেইফান সেজে অভিনয় করতে শুরু করে দিয়েছে অলরেডি। এরপরে আমরা এদেরকে আবার দেখতে পাই, এরা হট স্প্রিং ওয়াটার খোঁজার জন্য বিভিন্ন জায়গায় এসেছিল। জুনচিলোকেও কিন্তু বাজিয়ে দেখছিল সোয়ান। সোয়ান নিজেও জানে জুনচিলো আসলে কি খোঁজ করছে, তাই তো সোয়ান ওকে একটা মাইনে নিয়ে আসে, কারণ সোয়ান মনে মনে ভেবেছে জুনচিলো নিশ্চয়ই ব্ল্যাক আয়রন ক্রিস্টালের খোঁজ করছে। এটা ছিল এরকম একটা মাইন যেখানে অনেক ধরনের পাথর খুঁজে বের করা হতো এবং এই মাইনে একটা পাথর দেখেই থমকে গিয়েছিল জুনচিলো। আরে এটাই তো সেই ব্ল্যাক আয়রন ক্রিস্টাল, যে কালো পাথরটা সে খুঁজছে। এবং সোয়ান ওকে দেখে ওর কাছে এসে বলে কি হয়েছে, তুমি কি এরকম কোনো পাথর খুঁজছিলে নাকি? জুনচিলো বলে এটা একটা কালো পাথর এবং এটা খুবই মজবুত, এটা যে কোনো আঘাতে ভাঙে না। আমি কি এই পাথর একটা নিজের সঙ্গে নিতে পারি?
জুনচিলোকে সোয়ান বলে অবশ্যই। এরপরে জুনচিলো ওটাকে বাড়িতে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, ওটা দিয়ে বিভিন্ন ধরনের নাট তৈরি করতে থাকে, কারণ এটা ও বিভিন্ন টেক্সটাইল শিল্পে ইউজ করবে বলেই মনে মনে ভেবেছে। এদিকে আমরা হি চিয়াওকে দেখতে পাই। হি চিয়াও রাজকন্যাকে খোঁজার জন্য লিয়াংজু শহরেই থেকে গিয়েছিল, আর ওখানেই ও রাজকন্যাকে খুঁজে পায়, সাথে চিমিনকেও দেখে বলে এ আবার কে। মানে হি চিয়াও চিমিনকে একদম পছন্দ করেনি। রাজকন্যা বলে ওকে আমি টাকা দিয়ে কিনেছি, এখন থেকে ও আমার দাস, তাই তুমি এই ব্যাপারে একদম নাক গলাবে না। এরপরে দেখা যায় হঠাৎ করে রাজকন্যাকে কিছু ভণ্ড লোকজন তুলে নিয়ে আসে একটা জায়গায়। ও লোকজনগুলোকে বলে তোমরা কারা, আমার কাছে কি চাও? লোকজনগুলো বলে সেদিন গাম্বলিং হাউসে আমাদের টাকা পয়সা সব তুমি নিয়ে গিয়েছিলে, তাই সেই টাকা পয়সা আজকে ফেরত নিতে এসেছি। কিন্তু তখনই এখানে চিমিন চলে আসে আর লোকগুলো ভয়ে পালিয়ে যায়। রাজকন্যার মনে মনে চিমিনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়, কারণ চিমিন বারবার ওকে বাঁচিয়ে চলেছে। এদিকে আমরা তঙিনকে দেখতে পাই যে এসে সোয়ানকে বলে আমি অনেকক্ষণ ধরে মাই লেডিকে রুমে দেখছি না, অর্থাৎ জুনচিলো কোথাও একটা গিয়েছে। জুনচিলো আসলে ওই মাইনে এসেছিল ওই ব্ল্যাক পাথরের জন্য, আর এটা সোয়ান খুব ভালোভাবে বুঝতে পেরে ওকে খোঁজার জন্য আগে ওই কেভেই আসে। কিন্তু জুনচিলো আগে থেকেই বুঝতে পারে যে সোয়ান এদিকেই আসছে, তাই ও আরো ভিতরের দিকে ঢুকে যায়। আর এই কেভের ভিতরে একটা সুন্দর পুল টাইপের ছিল আর কি। ওর সাথে সাথে নিজেকে বাঁচানোর জন্য ওই পুলে গোসল করতে নেমে পড়ে, কারণ আগেই সোয়ানকে বলেছিল ও হট স্প্রিং ওয়াটারের খোঁজ করছে। সোয়ান ওকে এই কেভের ভিতরে দেখে পিছু না হটে বরং সামনের দিকেই এগিয়ে আসে আর ওকে জামা কাপড় দিয়ে বলে এগুলো পরে নাও, তুমি এখানে এত রাতে কি করছো? তখন ও একটু সিডিউস করতে থাকে সোয়ানকে, আর ওর হাতে যে পাথর ছিল সেই পাথরটাও নিচে ফেলে দেয়, কারণ সোয়ান বুঝতেই পেরেছে ও পাথরের জন্যই এখানে এসেছে। জুনচিলো কিন্তু মাইন্ড গেম খেলতে খুব পছন্দ করে, তো সোয়ান ওকে সামনাসামনি কিচ্ছু বলে না, কারণ জুনচিলো কিছু বলছে না, তাই সোয়ানেরও বলার কোনো মানেই হয় না। তারপরে জুনচিলো এরকম অভিনয় করে যে সোয়ান ওকে কোলে করে নিয়ে সোজা প্যাভিলিয়নে চলে আসে। সোয়ান আসলে সবকিছুই বুঝতে পারছে যে জুনচিলোকে 100% বিশ্বাস করা যায় না, তারপরেও ও জুনচিলোকে 100% বিশ্বাস করতেই চাইছিল। তখন হঠাৎই ও জুনচিলোর টেবিলের দিকে তাকিয়ে দেখে যে ওখানে কিছু ব্ল্যাক পাথর পড়ে আছে এবং যেগুলো খুব রক্ষণাবেক্ষণ করা, মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। তাই ও তাকিয়ে থাকে জুনচিলোর দিকে, তবুও জুনচিলোকে কিচ্ছু জিজ্ঞেস করে না, যেহেতু মেয়েটা নিজে থেকেই কিছু বলতে চাচ্ছে না। এরপরে জুনচিলো একটা ট্যাটুর ছবি এঁকে দেখায় সোয়ানকে আর বলে দেখো, এই ট্যাটুর এমব্রয়ডারি করার জন্য তুমি আমাকে দিয়েছিলে না? আমি বাজারে গিয়েছিলাম, সেখানে একটি লোকের হাতে আমি ওই রকম ট্যাটু দেখেছি। আমার মনে হয় এর সঙ্গে তোমার কোনো যোগসূত্র থাকতে পারে, কারণ এই ট্যাটু ওয়ালা লোকগুলোকে তুমি খুঁজে বেড়াচ্ছ, তাই না? সোয়ান তখন বলে তুমি কোথায় দেখেছো? ও বলে বাজারে। সোয়ান তখন বুঝতে পারে যে বা যারা ওর বাবাকে মেরেছিল তাদের দলের কিছু লোক এখনো এই শহরেই আছে। এরপর দিন ইচ্ছা করে আবারও সোয়ান জুনচিলোকে মাইন্ড কেভে নিয়ে আসে এবং এখানে এসে ও জুনচিলোকে বলে আমি জানি জুনচিলো তুমি আসলে জুন ফেইফান, স্বীকার করো সেটা। সাথে সাথে দেখা যায় এই কেভে ফাটল ধরতে শুরু করে আর এখানে অনেক ভাঙন হতে শুরু করে। জুনচিলো পায়ে আঘাত পায়, তাই সোয়ান ওকে বলে তুমি আমার কাঁধে চড়ো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ওরা এই কেভের ভিতরে আটকা পড়ে গিয়েছিল, কিন্তু ওরা অন্য উপায় খোঁজার জন্য অনেক পথ পাড়ি দিয়ে তারপরে দেখতে পায় যে অলরেডি একটা ওরা কেভে থেকে বাইরে আসার মুখ পেয়েছে। তারপরে ওরা বাইরে আসে, তারপরেও সোয়ান কিচ্ছু জিজ্ঞাসা করে না জুনচিলোকে। ঠিক এই টাইমে লুচি ওখানে চলে আসে এবং লুচি একটা ছবি নিয়ে এসেছিল। লুচিকে মূলত একটু ইনভেস্টিগেট করতে বলেছিল সোয়ান বলেছিল জুন ফেইফানের খোঁজ নিতে, আর এখন বর্তমানে ইয়ান্নান শহরে যে জুন ফেইফানকে ওরা দেখেছে তারই ছবি কেউ একজন এঁকে পাঠিয়েছে। লুচি বলে মাস্টার, আমার মনে হয় আমরা ভুল বুঝছি, জুনচিলো আসলে জুনচিলো, ও জুন ফেইফান নয়, কারণ ও তো এখানে আছে। তাহলে ওই শহরে জুন ফেইফান কি করছে? মানে একই সঙ্গে একই মানুষের তো দুই জায়গায় থাকা সম্ভব নয়। জুনচিলো যেহেতু এখানে আছে এবং ইয়ান্নান শহরে জুন ফেইফান আছে, তাহলে জুন ফেইফান অন্য কেউ। তো এর পরের দৃশ্যে আমরা দেখি যে রাজ্যে ফিরে এসেছিল রাজকুমারী আর সাথে চিমিনকে দেখা মাত্র জুনচিলো ওর কাছে যায়, বলে তুমি বেঁচে আছো। এটা দেখে আমাদের হিরোর মাথা ঘুরে যায়। তখন সোয়ান দেখে আরে এটা তো সেই ছেলে, যে ছেলেকে না ওরা একদম প্রথম দিন মেরেছিল, এই ছেলে বেঁচে আছে। এদিকে চিমিন তো রাগে গড়গড় করছিল, কারণ এইসব লোকজনগুলোই ওকে সেদিন মেরেছিল, ওকে তো শোধ নিতেই হবে। রাজকন্যা বলে চিমিন আমার দাস এবং ওকে কেউ নিতে পারবে না। জুনচিলো বলে কিন্তু ও তো আমার সেক্রেটারি, ও অবশ্যই আমার সঙ্গে থাকতে পারবে। তখন রাজকন্যা বলে না, ওকে আমি টাকা দিয়ে কিনেছি, ওকে আমি কখনোই তোমার হতে দিব না, ঠিক আছে?
তুমি যদি চিমিনকে নিতে চাও তাহলে তোমাকে আমার সঙ্গে হান্টিং এ বের হতে হবে। তুমি যদি টাইগার হান্ট করতে পারো তাহলেই চিমিন তোমার। এরপরে জুনচিলোর রুমে আসে সোয়ান, এসেই ওকে একটা টেকনিক শেখাচ্ছিল। এরপরে এই টেকনিকে হেরে যায় জুনচিলো। তখন সোয়ান বলে, তুমি আমার এইটুকু টেকনিক কি ধরতে পারলে না? কালকে তুমি রাজকন্যাকে কিভাবে হারাবে? চিমিনকে বোধ হয় তোমার আর পাওয়া হলো না, কারণ রাজকন্যা ছোট থেকেই এইসব যুদ্ধবিদ্যা শিখে বড় হয়েছে। তাই আমার মনে হয় তোমার আর দরকার নেই চিমিনের, বরং তুমি এখানে আমার সাথে সাথে আমার পাশে থেকে যাও, আমি আজীবন তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু জুনচিলো বলে, আমি তো কালকে হান্টিং এ বের হবই, তাছাড়া তুমি কিভাবে বলতে পারলে যে আমি হারবো কি জিতবো? অবশ্যই আমি জিততেও পারি। সোয়ান তখন বলে, চিমিনকে আমার লোকজনই মেরেছিল, তুমি যদি তার প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি প্রতিশোধ নিতে পারো, কিন্তু আমি তোমাকে ওর সঙ্গে ফিরে যেতে দিব না, তুমি আমার সাথে সাথেই থাকবে এখন থেকে। জুনচিলো তখন ছুরিটা খুলে ওটা সোয়ানের দিকে বাড়িয়ে ধরে বলে, তুমি কি মনে করেছো এটা দিয়ে আমি তোমাকে মারতে পারবো না? সোয়ান বলে, আসলে যদি পারো তাহলে মারো, মেরে তুমি ইয়ান্নানে চলে যাও, কিন্তু তুমি যদি না পারো তাহলে আমাকে কথা দিতে হবে যে তুমি এখানে আমার সাথেই থাকবে। আর এই ছুরিটাও তুমি তোমার কাছেই রেখে দাও, যদি তোমার কখনো মনে হয় আমাকে মেরে তুমি এখান থেকে চলে যাবে, তবে সেদিন তুমি এই ছুরি দিয়ে আমাকে মেরে তারপরে এখান থেকে চলে যেও। এরপরে চিলোর সঙ্গে দেখা করতে চিমিন আসে আর বলে, মাই লেডি, এখন অনেক রাত, চলুন আমরা এখন এখান থেকে পালিয়ে যাই, কেউ আমাদের দেখতে পাবে না। কিন্তু জুনচিলো বলে, আমি এখান থেকে এখন যেতে পারবো না। চিমিন বলে, কিন্তু কেন? জুনচিলো বলে, আমি এখানে ওই কালো পাথরের সন্ধান পেয়েছি, আমাকে এখানে আরো কিছুদিন থাকতে হবে, অবশ্যই এটা নিয়ে আমাদের কোনো একটা ডিল করতে হবে, ইয়ান্নানে ওই কালো পাথরটা নিয়ে যেতেই হবে, তাহলে আমাদের দেশের ব্যবসার অনেক উন্নতি হবে, তাই আমাকে থাকতেই হবে। এর পরদিন আমরা দেখতে পাই সেই হান্টিং মানে টাইগার হান্টিং এর প্রতিযোগিতা শুরু হয়েছিল। আজকে রাজকুমারীর সঙ্গে লড়াই করবে জুনচিলো। ওরা দুজনেই জঙ্গলের ভিতর দিয়ে যেতে থাকে। সোয়ান ওর গার্ডসদের বলে দেয়, তোমরা খেয়াল রেখো যাতে ওরা রেস্ট্রিক্টেড এরিয়ায় না চলে যায়, রেস্ট্রিক্টেড এরিয়ায় চলে গেলেই আমাকে সাথে সাথে খবর দিবে। এরপরে ও চিমিনের সামনে আসে আর বলে, তুমি কি সত্যি তোমার মাইলেরির সঙ্গে চলে যেতে চাও? কিন্তু ও তো আজকে জিততে পারবে না, তাই চিমিন তোমারও মনে হয় জুনচিলোর কাছে আর ফেরা হলো না, জুনচিলো তো আমার সঙ্গেই থাকবে। এরপরে দেখা যায় এরা দুজনেই সে রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে চলে এসেছিল, যেখানে আমরা একটা বাঘকেও দেখতে পাই। এই বাঘটিকেই হান্টিং করতে হবে। কিন্তু জুনচিলো যখনই ওই বাঘ বরাবর ওর তীরটা ছড়ে তখন সেটা পাশে গিয়ে পড়ে, এতে বাঘ অনেক রেগে যায়। আর এই সুযোগটাই কাজে লাগায় রাজকন্যার সাথে সাথেই জুনচিলোর ঘোড়াটাকে রাগিয়ে দেয় আর জুনচিলোর ঘোড়া সামনের দিকে যেতে লাগে। তখনই এখানে চলে আসে সোয়ান, জুনচিলোকে টেনে নেয় নিজের দিকে আর জুনচিলোর সাথে সাথেই ধনুকটা ছুড়ে দেয় এবার বাঘের দিকে। ব্যাস, এই প্রতিযোগিতায় জিতে গেল জুনচিলো। এতে খুব রেগে যায় রাজকন্যা আর বলে, চিমিন আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি সত্যি সত্যি আমার সাথে থাকতে চাও না? তুমি ওই জুনচিলোর কাছে যেতে চাও? এটা আমি কখনোই হতে দিব না। জুনচিলো বলে, আপনি প্রমিস করেছিলেন আর সেই প্রমিস রাখবেন না? রাজকন্যা বলে, ওকে আমি কিনেছি, তাই আমি ওকে কেটে টুকরো টুকরো করতে পারি, এই বিষয়ে কারোর কিচ্ছু বলার নেই। রাজকুমারী খুব রেগে গিয়েছিল, তাই ওকে ওখান থেকে সোয়ান নিয়ে চলে আসার বলে, একটু মাথা ঠান্ডা করো। পরদিন হিজিয়াও আসে সোয়ানের কাছে আর বলে, কোথাও পাওয়া যাচ্ছে না চিমিনকে আর জুনচিলোকে। ওরা কোনো একটা লেটার রুমের ভিতরে দেখেই দুজনে গিয়েছে জঙ্গলের ভিতরে। মানে চিমিন একটা চিঠি লিখে নাকি পাঠিয়েছিল জুনচিলোকে, যেখানে চিমিন লিখেছে, জঙ্গলে আমি আপনার জন্য ওয়েট করব। আর সেটা দেখেই জুনচিলো চলে গিয়েছে। আসলে ওই লেটারটা চিমিন লেখেনি, ওই লেটারটা লিখেছে লু জিয়াও এর লোকেরা। আর এই লু জিয়াও মনে মনে অনেক কিছুই চাইছে, যা আরো সামনে বুঝতে পারবেন। এখন জুনচিলোকে আর চিমিনকে খোঁজার জন্য সবাই চলে আসে জঙ্গলে। এদিকে জুনচিলো চিমিনকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে আসার বলে, তুমি কেন এখানে আমাকে আসতে বলেছো আর কেনই বা ওই লেটারটা লিখেছো? চিমিন বলে, আমি লেটার লিখেছি? কিন্তু আপনি না আমাকে লেটার লিখে এখানে আসতে বলেছেন, তাই তো আমি এখানে এসেছি। মনে হয় আমরা কোনো ফাঁদে ফেসে গিয়েছি, চলুন এখান থেকে পালাই। ঠিক যখনই ওরা পালাচ্ছিল ঠিক তখনই এখানে কিছু লোকজন ওদের আক্রমণ করে আর এদের চারজনের দেখা হয়ে যায়। এরা তখন জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগে, কারণ অনেক লোকই ওদের উপরে হামলা করতে বসেছে। এদিকে রাজকুমারীর পা আটকে গিয়েছিল একটা অ্যানিমাল ট্রাপসে, তার ভিতর থেকে রাজকুমারীকে উদ্ধার করে চিমিন, আর ওরা ওখান থেকে আরো জঙ্গলের ভিতরে চলে যায়। এদিকে লু জিয়াওকে হিজিয়াও এসে জানায়, কোথাও মাস্টারকে পাওয়া যাচ্ছে না, ওরা জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছে, আপনি প্লিজ এটা ইনভেস্টিগেট করুন। তখন লু বলে, অবশ্যই আমি আমার সমস্ত দিয়ে চেষ্টা করব সোয়ানকে খুঁজে বের করতে। কিছুদিন বাদেই হান্টিং ইভেন্ট।
আর মাত্র 3 দিন বাকি আছে, আর এখন কিনা সোয়ান এভাবে জঙ্গলের ভিতরে হারিয়ে গেল, এটা মনে হচ্ছে সেই ক্লানের কাজ, কিন্তু এটা তো আসলে লুইয়ের কাজ ছিল। এরপরে এরা জঙ্গলের ভিতরে একটা বাড়ির দেখা পেয়েছে যেখানে একটা গোত্রের মানুষ বসবাস করে, আর তাদের সবারই ঘাড়ে ওই একই ট্যাটু আছে, আর এরা সেই ক্লান থেকে পালিয়ে এখানে বেড়াচ্ছে। তো এদের কাছে এসে আশ্রয় চায় এরা 4 জন, এবং ওরা নিজেদেরকে স্বামী স্ত্রী পরিচয় দেয়। সোয়ান তখন জুনচিলোকে বলে, আমাদের মনে হয় এই জঙ্গলের ভিতরে শি চিয়াংকং পাঠিয়েছে, কিন্তু যাই হোক, এটা আমার জন্য বেশ ভালোই হয়েছে। আমার বাবা মাকে যেসব সৈন্যরা মেরেছে সেসব সৈন্যদের এক অংশ তো এখানেই বসবাস করে, তাহলে এদের কাছ থেকে কিছু রহস্যের উদ্ঘাটন আমরা করতেই পারবো। হান্টিং ইভেন্টের আগেই অবশ্য আমরা ফিরে যাব। এরপরে ওর রহস্য উদ্ঘাটন কাজ চালিয়েই যেতে লাগে, এবং এখানকার যে চিফ আছে সেই চিফকে বলে, আপনারা এখানে কেন? আপনারা কেন লোকালয়ে বসবাস করেন না? এই জঙ্গলের ভিতরে কেন বসবাস করেন? ওই লোক তখন বলে, আসলে আমরা শি ক্লানের সোলজার, কিন্তু 12 বছর আগে একটা ঘটনা ঘটে যায়, যে কারণে আমাদের সবাইকে মেরে ফেলার আদেশ দিয়েছিল শি ক্লান। তারপর থেকে আমরা পালিয়ে এখানে আছি। শি ক্লানের কেউ একজন আমাদের মেরে ফেলতে চায়, সে যদি আমাদের কোনো রকমে দেখতে পায় তাহলে হয়তো মেরেই ফেলবে, সেজন্যই লুকিয়ে আছি। এবার সব বুঝতে পারে সোয়ান, কারণ এইসব সোলজাররা কোনো অন্যায় করেনি, কিন্তু এরা কোনো একটা বড় সত্য জানে, সে কারণেই শি ক্লানের লোকজন এদেরকে মারতে চায়। এদিকে আমরা দেখতে পাই এরা 2 জন জঙ্গলের ভিতরে স্বামী স্ত্রীর অভিনয় যখন চালিয়ে যাচ্ছিল, তখন ওই পথ দিয়ে চিমিন যাচ্ছিল। দূর থেকে চিমিন যখন এদের দুজনকে খুব কাছাকাছি আসতে দেখে তখন চিমিনের খুব খারাপ লাগে। এদিকে আমাদের সোয়ান, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু তখনই ওখানে একটা খরগোশ চলে আসায় তাকে কন্ট্রোল করতেই হয়। আর তখন দেখা যায় চিমিন ওদের দিকে তাকিয়ে আছে, যেটা আবার দেখে ফেলেছিল এরা দুজনও। এরপরে জিমিন জুনচিলোকে একটা জায়গায় নিয়ে আসে আর বলে, মাই লেডি, আপনি এগুলো কি করছেন? আপনি বেইসুয়ান রাজ্যে সবকিছুর সঙ্গে এভাবে জড়িয়ে যাচ্ছেন কেন? আপনার কিন্তু একদমই উচিত হচ্ছে না। তখন আপনি কিন্তু এখান থেকে আর বের হতে পারবেন না। আর আমার মনে হয় না সোয়ানলি খুব ভালো কোনো লোক, আমার মনে হয় তার অন্য কোনো উদ্দেশ্য আছে। ঠিক তখন এখানে সোয়ানলি চলে আসে। সোয়ানলি জুনচিলোকে কোনোভাবেই চিমিনের সঙ্গে যেতে দিতে চায় না, কিন্তু চিমিন বলে, তোমরা আমাকে মেরেছো আর আমি তোমাদেরকে মেরে আমার লেডিকে নিয়ে এখান থেকে চলে যাব। কিন্তু জুনচিলো প্রমিস করেছিল এবং তার ট্রেড টোকেনটাও দিয়েছিল সোয়ানের হাতে, আর বলেছিল সে কখনো যাবে না। তাহলে কি সে সব মিথ্যা কথা বলেছে? তখন সোয়ান বলে, তুমি কি সত্যিই চলে যেতে চাও? আর ও চিমিনের দিকে ফিরে বলে যে, তুমি তো প্রতিশোধ চাও, তাই না? ঠিক আছে, তুমিও আমাকে সেভাবেই হার্ট করো যেভাবে আমরা তোমাকে হার্ট করেছিলাম। যদি এরপরেও তোমার ক্ষোভ না মেটে তাহলে তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু তারপরে এভাবে আমার সামনে থেকে জুনচিলোকে নিয়ে চলে যেও না। সোয়ান নিজে নিজেই এগিয়ে যেতে লাগে আর নিজেকেই আঘাত দিতে লাগে। জুনচিলো তখন চিমিনকে বলে, চিমিন, এবার থামো, এখান থেকে তুমি চলে যাও, এখনো আমাদের ইয়াননান শহরে ফিরে যাওয়ার সময় হয়নি। আর ও সোয়ানকে বলে, এরকম পাগলামি করার কি কোনো মানে হয়? সোয়ান তখন অজ্ঞান হয়ে যায়। ও সারা রাত জেগে সোয়ানের সেবা করতে লাগে আর ওর পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন সোয়ানের জ্ঞান ফেরে, সোয়ান ওকে পুনরায় বলে, তুমি বলো আমাকে ছেড়ে যাবে না? ও সোয়ানকে বলে, ঠিক আছে, ও তাকে ছেড়ে যাবে না, কিন্তু এখন ওদেরকে শহরে ফিরে আসতে হবে। তাই জঙ্গলের পথ ধরে ওরা শহরের দিকে ফিরতে লাগে। তখনই ওদের উপরে আবারও ওই কালো জামা কাপড় পরা লোকগুলো আক্রমণ শুরু করে। এবার অন্যদিকে ঘুরে যায় এরা 4 জন। একদিকে চলে এসেছিল সোয়ান এবং চিলো, এবং অন্যদিকে ওরা 2 জন। কিন্তু সোয়ানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। চিলো তখন ওকে একটা ভাঙাচোরা ঘরে শুইয়ে দেয়। তখন চিলো বুঝতে পারে এদিকে ওই কালো জামা কাপড় পরা লোকগুলো আসছে। চিলো তখন ওদেরকে অন্যদিকে ঘোরানোর জন্য অন্যদিকে ছুট দেয়। তখন লোকগুলো চিলোর পিছু পিছু দৌড়াতে লাগে। এদিকে রাত্রেবেলা ঘুম ভেঙে গিয়েছিল সোয়ানের। ও জেগে উঠে দেখে চিলো চারপাশের কোথাও নেই। এবারও চিলোকে খুঁজতে শুরু করে। এদিকে চিলো তো দৌড়াতে দৌড়াতে প্রায় সকালই বানিয়ে ফেলেছে। ওই লোকগুলো চিলোকে ধরে ফেলে আর চিলোকে একটা গাছের সঙ্গে বেঁধে নেয়, কারণ এরা চিলোকে মারতে চায়নি এবং চিলোকে মারার কোনো অর্ডারও ছিল না তাদের। এরপরে চিলোকে এসে বাঁচিয়ে নেয় সোয়ান। সোয়ান চিলোকে বলে, তুমি নিজের জীবনের এত বড় ঝুঁকি কেন নিতে গেলে আমাকে বাঁচাতে? চিলো বলে, আমি তো নিজেই পালাতে চেয়েছিলাম, সেই জন্যই তো। তখন চিলোকে সোয়ান বলে, আমি জানি তুমি মিথ্যা বলছো। এদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই। এরা 2 জন আবার খুব ভালো টাইম স্পেন্ড করছিল। এরা বিভিন্ন শত্রুদের হারিয়েছে, এখন একটু নিজেদের ভিতরে সময় কাটাচ্ছিল। ওদিকে একটা নৌকা বেয়ে শহরের দিকে ফিরতে লাগে চিলো এবং সোয়ান। তখন সোয়ান চিলোকে বলে, চিলো, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। আমরা দুজনেই অনেকবার বিপদের মুখোমুখি পড়েছি এবং মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি, কিন্তু আমরা দুজন যদি দুজনের পাশে না থাকতাম তাহলে হয়তো এক অন্যকে বাঁচাতে পারতাম না।
এখানে সুয়ান চিলোকে কনফেস করে যে ও চিলোকে অনেক পছন্দ করে আর চিলোকে ও এখানেই সারা জীবনের জন্য রেখে দিতে চায়। কিন্তু চিলোর মনে তো অনেক দ্বিধাদ্বন্দ্ব, ওকে ফিরে যেতে হবে, ওর একটা পরিবার আছে, আর সুয়ান কিনে ওকে এখানে আটকে রাখতে চায়। সুয়ান ওকে বলে তুমি আমার সঙ্গে থাকতে চাও না? চিলো তখন ওকে আর কিছুই বলে না। এরপরে আমরা দেখতে পাই সেই হান্টিং ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। এখানে 5 ক্লানের 5 জন লিডার উপস্থিত হওয়ার কথা, আর রাজা তো উপস্থিত ছিলই, কিন্তু 4 ক্লানের 4 জন উপস্থিত ছিল। এখনো পর্যন্ত সুয়ান এসে উপস্থিত হয়নি। আবার এদিকে সময়ও ঘনিয়ে আসছে। রাজা এবং সবাই মিলে অপেক্ষা করছে কখন সুয়ান আসবে। কিছুক্ষণ পরেই দেখা যায় যে সুয়ান চলে এসেছে। তখন অনুষ্ঠান শুরু হয়নি, আর এতে লু অবাক হয়ে যায় যে সুয়ান কিভাবে ফিরে আসতে পারলো। সুয়ান এসে বলে যে ও জঙ্গলে আটকা পড়ে গিয়েছিল এবং ও চিয়াংকং এর দিকে তাকায়। ও ভেবেছিল এই শি চিয়াংকংই মূলত ওকে আটকে রেখেছে। এদিকে চিয়াংকং এর একটা মেয়ে ছিল যার নাম জিসু। এই মেয়েটি আবার অনেক বেশি পছন্দ করতো সুয়ানলিকে, আর ওর ভাই শিমু এটা একদম সহ্য করতে পারতো না, কিন্তু ওর ভাইকে তো একদমই গুনতো না। এরপরে আমরা দেখতে পাই ও লুকেও বলে যে কিভাবে ও জঙ্গলে আটকে পড়েছিল। অন্যদিকে আমরা আবার চিলোকে দেখতে পাই। চিলোর সামনে শু ক্লানের একজন লিডার আসে। এই লিডার এসে চিলোকে দেখে বলে বাহ, তুমি তো দেখতে অনেক সুন্দর, তুমি আমার দাসী হবে। এটা বলে যখনই চিলোর মুখে হাত দিতে যাবে তখন ওখানে সুয়ান চলে আসে আর বলে তোমার সাহস তো কম না, তুমি আমার ওমানের গায়ে হাত দিয়েছো। এরপরে যদি এরকম অসভ্য আচরণ করতে দেখি তাহলে তোমাকে একদম মেরে টুকরো করে দিব, আর এই কথাটা নিজের মাথায় গেঁথে নিও। এদিকে আমরা শিমুকে দেখতে পাই। শিমুর সঙ্গে চুপি চুপি দেখা করতে এসেছিল জুনচিলো। জুনচিলোকে দেখে শিমু বলে ওরে বাস, যে সোয়ানলির সঙ্গে সবসময় ঘুরে সে কিনা আমার সঙ্গে দেখা করতে এসেছে, তোমার মতলবটা কি বলো তো? চিলো বলে আমি আসলে একটা বিজনেস ডিল করতে এসেছি, আমি তোমার সঙ্গে বিজনেস করতে চাই। রাজার কাছ থেকে তোমরা যে ব্ল্যাক পাথরের মাইনটা নিয়ে নিয়েছো ওই মাইনেই আমি বিজনেস করতে চাই। আসলে যে ব্ল্যাক পাথরের মাইনটা মূলত সোয়ানলি দেখাশোনা করতো, রাজা সেটা শি ক্লানকে দিয়ে দিয়েছে, কারণ শি ক্লান ওইটার জন্য অনেক জোর জবরদস্তি করেছিল রাজাকে, তাই রাজা ওটাকে ওদের দিয়ে দিয়েছে। আর এদের সঙ্গে এখন ওই কালো পাথর নিয়ে বিজনেস করতে চাই জুনচিলো। শিমু বলে কিন্তু তুমি তো সোয়ানলির হয়ে কাজ করো, তুমি তো মোটেও বিশ্বাসযোগ্য নয়, তোমার সঙ্গে আমি কেন এরকম একটা বিজনেস ডিল করব? চিলো বলে দেখো, আমরা যারা বিজনেস করি বিজনেসে কোনো বন্ধু শত্রু হয় না পার্মানেন্ট বলে, যে এখন বন্ধু সে হয়তো পরে শত্রু হয়ে যাবে। আর আমার যখন যেখানে মনে হবে যে না এখানে বিজনেস করে আমার লাভ হবে, আমি তো সেখানেই বিজনেস করব। সীমা বলে কিন্তু সোয়ান হলো আমাদের সব থেকে বড় শত্রু, আর তুমি তার সঙ্গে বিজনেস করেছো, সো আমি তোমার সঙ্গে বিজনেস করব না। চিলো বলে কিন্তু আমি তোমার সঙ্গে বিজনেস করতে চাই, আর সোয়ানের সঙ্গে আমার এখন কোনো বন্ধুত্ব নেই। সীমা বলে ও আচ্ছা তাই নাকি, তাহলে যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বিজনেস ডিল করতে রাজি আছি। আজকে হবে হান্টিং ইভেন্ট, আর এখানে প্রথম রাউন্ডে যদি তুমি যে কোনোভাবেই হোক সোয়ানকে হারাতে পারো তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। চিলো বলে ওকে, ডিল ডান। এরপরে ও বাহিরে আসে এবং সোয়ানকে কিভাবে হারাবে সে চিন্তা করতে লাগে। এদিকে আমরা সোয়ানকে দেখতে পাই। একটু পরেই ওদের হান্টিং ইভেন্ট শুরু হবে এবং এটা হলো প্রথম রাউন্ড, আর এই প্রথম রাউন্ডে ওদেরকে তীর চালাতে হবে, কিন্তু ওর তীরটা আগে থেকে নিয়ে চলে এসেছিল জুনচিলো, আর জুনচিলো ওই তীরটাকে কিছু একটা করছিল। যাই হোক এটা সোয়ান বুঝতে পারে না, আর ওই তীরটাকে ও সোয়ানকে এসে দেয়, আর সোয়ানের এই তীরটা সব থেকে বেশি পছন্দের ছিল, তাই ওই তীরটা ও নিয়ে হান্টিং এ বের হয়ে যায়। এরপরে শুরু হয়ে যায় প্রথম রাউন্ড। এখানে মূলত ওরা সবাই জঙ্গলে যাবে এবং এক একটা দলে একজন করে লিডার ছাড়াও বাকি কিছু সেমি লিডাররাও আছে, মানে কিছু সোলজার আছে, এবং এদের সবাইকে একে অন্যকে তীর মেরে হারাতে হবে। তবে এই তীরটা অবশ্যই ফেক তীরই হবে, এবং যার গায়ে এই তীর মারা হবে সে খেলা থেকে এলিমিনেট হয়ে যাবে। আর যদি কোনো লিডারকে মারা হয় তবে সেই লিডার সহ পুরো দলটাই এলিমিনেট হয়ে যাবে। কিন্তু যখনই সে চিয়াংকংকে মারতে যাবে সোয়ান ঠিক তখনই ওর হাতে থাকা তীরটা কেটে যায়, যে তীরটা একটু আগেই ওকে বানিয়ে দিয়েছিল জুনচিলো। এদিকে খবর চলে আসে রাজার কাছে যে এই খেলায় এখন লু জয়ী হয়েছে এবং সোয়ান তৃতীয় হয়েছে, আর চিয়াংকং সে হয়েছে দ্বিতীয়। তবে এখানে আরো একটা খারাপ ব্যাপার ঘটে যায়, আর তা হলো ওখানে যে লুচি ছিল, মানে যে সবসময় সোয়ানের সঙ্গে থাকতো, লুচিকে কেউ একজন তীর মেরেছে, তবে সেটা ছিল সত্যিকারের তীর, আর লুচি এখন খুব অসুস্থ হয়ে পড়েছে। সোয়ান আর হার জিতের কোনো মারপ্যাচ না দেখে সোজা লুচিকে নিয়ে চলে আসে রুমে। এখানে এসে দেখা যায় ও এরকম একটা তীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে যে তীরে আগে থেকে বিষ মেশানো ছিল। এখন ওরা সবাই চিয়াংকংকেই মনে করছিল যে ওই এরকমটা করেছে হয়তো জেতার জন্য, কিন্তু আসলে কি চিয়াংকং এই কাজটা করেছে? এদিকে যে তীরটা দিয়েছিল আজকে জুনচিলো সোয়ানকে, সোয়ান তো সেই তীরটা কেটে ফেলেছে এবং সোয়ান এর জন্য সন্দেহ করছে জুনচিলোকে, তাই ওই জুনচিলোকে বলে
তুমি এতটা অবিশ্বাসযোগ্য আমি ভাবতেই পারিনি যে তোমার মতো একটা মেয়েকে আমি বিশ্বাস করেছিলাম। তাই আজকে থেকে তোমার সঙ্গে আমার আর কোনো ধরনের সম্পর্ক রইল না। মানে ও জুনচিলোর উপর খুবই রেগে যায়। জুনচিলো বলে আচ্ছা ঠিক আছে। এরপরে ও শিমুর সঙ্গে দেখা করতে আসে আর বলে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে সোয়ান হারবে, সোয়ান হেরেছে। এখন তো আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি, কিন্তু তুমিও যে আমাকে ওই কালো পাথরের মাইনের বিজনেসে নিবে সেটার তো কোনো প্রমাণ নেই। তাই তোমাকে অবশ্যই একটা কাগজ তৈরি করতে হবে, আর সেই কাগজে স্বাক্ষরও দিতে হবে, তবেই না আমাদের একটা পরিপূর্ণ ডিল হবে। আমি আবার এভাবে কিন্তু কাঁচা কাজ করি না। আর যিশু কিন্তু এদের কথা শুনতে পেয়েছিল, আর যিশু তো জানে যে সোয়ান কিন্তু ওই মাইনের জন্য অনেকদিন ধরেই লেগে আছে। এদিকে আমরা লুকে দেখতে পাই ও কোনো একটা কাগজ পড়াচ্ছিল এবং একটা মেয়েকে আদেশ দিচ্ছিল যে এখন আমাদের পথে জুনচিলো কাটা হয়ে গিয়েছে, ওকে সরাতে হবে। আর এটাও আদেশ দিচ্ছিল দঙিনকে। মূলত যে মেয়েটি গার্ড দেয় সবসময় জুনচিলোকে। পরের দিন আমরা দেখতে পাই জুনচিলো আবার শিমুর সঙ্গে জঙ্গলে এসেছিল দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার আগেই। শিমু মূলত জুনচিলোকে আরো বাঁচিয়ে দেখার জন্য জুনচিলোকে এখানে নিয়ে এসেছিল এবং বলেছিল এই জঙ্গলে আমরা কিছু ট্র্যাপের সৃষ্টি করব, যে ট্র্যাপের ভিতরে সোয়ানলি পড়ে যাবে এবং সোয়ানলি দ্বিতীয় রাউন্ডেও জয়ী হতে পারবে না। ঠিক তখন এখানে চলে আসে চাউমিন। চাউমিন এসে জুনচিলোকে বলে তুমি আমাদের বন্ধু, কিন্তু তুমি এভাবে হঠাৎ বদলে গেলে কিভাবে? তোমাকে দেখে একদম অন্যরকম মানুষ মনে হচ্ছে। তোমাকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি এতটা খারাপ। তোমার সঙ্গে আমার সমস্ত বন্ধুত্ব আজকে আমি শেষ করে দিলাম। এটা বলে চাউমিন ভীষণ মন খারাপ করেই চলে যায়। জুনচিলো চাউমিনকে আর কোনো কিছু বোঝাতে চায় না। এদিকে ওই জঙ্গলের ভিতরে আমরা সোয়ানকে দেখতে পাই। সোয়ানের সামনে যিশু আসে আর ওকে কনফেস করে ওকে কতটা ভালোবাসে, কিন্তু সোয়ান ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। তখন যিশু বলে তুমি আসলে কি চাও, এরকম ব্যবহার কেন করো? তখন সোয়ান ক্যাজুয়ালি বলে দেয় আমি ওই কালো পাথরের মাইনটা চাই। মূলত যে জন্য জুনচিলো তোমার ভাইয়ের সঙ্গে সবসময় চিপকে থাকছে আর আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। এদিকে আমরা দেখতে পাই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল জুনচিলো আর পিছন পিছন দঙিন। দঙিন এদিকে ওদিকে তাকাচ্ছিল আর নিজের হাতে একটা ছুরি বের করে যখনই জুনচিলোকে মারতে যাবে তখনই দেখা যায় ও একটা ট্রাপে পা দিয়ে ফেলেছে এবং ওর পা কেটেই যাচ্ছিল। তখন জুনচিলো নিজে আবার নিজের হাতের শক্তি দিয়ে ওই ট্রাপ থেকে ছাড়িয়ে নেয় দঙিনকে। দঙিন তখন ওর হাতে থাকা ছুরিটা ফেলে দেয়। দঙিন বুঝতে পারে যে মানুষটিকে মারতে যাচ্ছে সেই মানুষই ওর জীবন বাঁচাচ্ছে। এমনকি দঙিনকে কাঁধে করে নিয়েও ওখান থেকে জুনচিলো বাসায় নিয়ে আসে আর নিজে ওর পায়ের ব্যান্ডেজ করে দেয়। দঙিনের মন একদম ঘুরে যায়, ও আর জুনচিলোকে মারতেই পারবে না। এদিকে আমরা দেখতে পাই লু রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে কনসার্ট লি এর সঙ্গে দেখা করে। কনসার্ট লি বলে তোমাকে অবশ্যই কিন্তু উলফ লর্ড হতেই হবে, কারণ তুমি যদি উলফ লর্ড না হতে পারো তাহলে আমি ওই রাজ্যে কখনোই ভালো থাকবো না, আমার ছেলেটাও একদমই ভালো থাকবে না। তাই প্লিজ তুমি উলফ লর্ড হয়েও। এখন আমরা বুঝতে পারি লু আসলে উলফ লর্ড কেন হতে চায়, শুধুমাত্র এই ভালোবাসার মানুষটির জন্যই। কিন্তু লু বলে তুমি এখন এখানকার রানী, তারপরেও আমার কাছে তোমার আসার আর কোনো সম্ভাবনাই নেই। তুমি একটু বেশি বেশি চাচ্ছ বলে মনে হচ্ছে না? কিন্তু ওর পিছনের ঘটনাও যখন মনে পড়ে যে কতটা পাগলের মতো এই মেয়েটি ওকে ভালোবাসত, এমনকি ওকে বাঁচানোর জন্যই মূলত ও বেইসওয়ানের রাজাকে বিয়ে করতে রাজি হয়েছিল, সেই সব কথা ও চিন্তা করে আবারও মনে মনে ভাবে না, ওকে উলফ-লর্ড হতেই হবে, আর সেজন্যই মূলত ও সোয়ানকে আটকাতে চাইছে। এদিকে আমরা জুনচিলোকে দেখতে পাই। জুনচিলোর সঙ্গে হঠাৎ করেই দেখা করতে ওর রুমের ভিতরে ঢুকে পড়ে সোয়ান। এটা দেখে তো আমরা অবাক, এদের না সম্পর্ক ভেঙে গিয়েছিল। জুনচিলোকে তখন সোয়ান বলে তোমাকে অভিনয় করতে বলেছি, কিন্তু তুমি অভিনয়টা এত দারুণ করছো যে কেউ বুঝতেই পারছে না। আসলে এই সমস্ত ঘটনার পিছনে এরা দুইজন প্ল্যান করেছে এবং এরা দুইজন একে অন্যের সঙ্গে এখনো ঠিক সেভাবেই আছে যেভাবে আগেই ছিল। আর জুনচিলোর সঙ্গে এই প্ল্যানের অংশীদার সম্পূর্ণভাবে সোয়ানই বলেছে ওই ব্ল্যাক মাইন্ড কেপটা যদি ফিরিয়ে নিতে হয় তাহলে শিমুর সঙ্গে ওদের আলাদা করে একটা বিজনেস করতে হবে, তবেই ওরা ফিরিয়ে নিতে পারবে। তবে এখানে ও আরো একটা বড় সত্য উদ্ঘাটন করেছে। জুনচিলো বলে সেদিন লুচিকে যে বা যারা মেরেছে ওই জঙ্গলে সেটা শিয়াংকং এর লোক ছিল না, আমার মনে হয় অন্য কেউ তোমার ক্ষতি করতে চায়। শিমু আরো ভেবেছে যে আমিই হয়তো লুচিকে মেরেছি, কিন্তু আমি তো লুচিকে মারিনি, তাহলে লুচিকে কে মারতে পারে? শিমুরা তো এই কাজ করেনি, তাহলে অন্য কেউ। সোয়ান বলে ব্যাপারটা নিয়ে আমাকে আরো একটু অনুসন্ধান করতে হবে। এদিকে আমরা লুকে দেখি লুর সঙ্গে দঙিন দেখা করতে এসে বলে মাস্টার আমি ওই কাজটি করতে পারিনি, আমি জুনচিলোকে মারতে পারিনি, উল্টো সে আজকে আমাকে বাঁচিয়েছে, তাই আমি তাকে মারতে পারবো না, কিন্তু আপনি চাইলে আমি সোয়ানলিকে মারতে পারি। তখন লু বলে মোটেও না, কখনো আমি সোয়ানলির কোনো ক্ষতি করতে চাই না, আমি শুধু চাই তাকে আটকে রাখতে, কিন্তু তার গায়ে যেন কোনো নখের আঁচড় পর্যন্ত না লাগে। এদিকে আমরা সেই রাজকন্যাকে দেখতে পাই যার নাম যিশো। সে এসেছিল একটা কাগজে তার বাবার কোনো একটা স্টাম্পের সাইন নিতে।
আসলে সেদিন জঙ্গলে যে সোয়ান বলেছিল ওই ব্ল্যাক মাইন কেপটা ওর প্রয়োজন, সেজন্য সোয়ানের মন পেতেই মূলত এই কাজটি ও বাবা এবং ভাইয়ের আড়ালে থেকে করেছে। এদিকে আমরা দেখি তখনও এক রুমের ভিতরে সোয়ানলি এবং জুনচিলো ছিল। যখন সোয়ানলি চলে যাবে তখন জুনচিলোকে হঠাৎ করে কিস করে আর বলে যে আমি তোমাকে আমার জীবন দিয়ে বিশ্বাস করি আর তোমাকে আমার কাছে রাখতে চাই। তোমাকে সেদিন আমি নদীতে যে কথাটি বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকতে চাও কিনা, তুমি সেদিন উত্তর দাওনি, তুমি কি আজকেও জবাব দিতে চাও না? তখন জিনচিলো ওর দিকে এগিয়ে যায় আর ওকে কিস করে। এটাই মনে হয় সব থেকে বড় জবাব। এরপরে শি চিয়াংকং ডেকে পাঠায় জুনচিলোকে। মূলত শি চিয়াংকং লোকটা বয়স্ক এবং তার এক্সপিরিয়েন্সও অনেক বেশি। সে আরো বেশি করে বাজিয়ে দেখতে চায় জুনচিলোকে যে জুনচিলো আসলে সোয়ানের সঙ্গ ছেড়েছে কিনা। তাই ও জুনচিলোকে বলে তুমি যেহেতু সোয়ানলিকে এখন আর পছন্দ করো না, তাই আমি চাই আমার সামনেই তুমি তাকে বিষ দিয়ে মেরে ফেলো। ঠিক তখনই একজন লোক আসে আর সোয়ানকে ডেকে বলে আপনাকে এখন শি চিয়াংকং ডেকে পাঠিয়েছে। সাথে সাথে এখানে সোয়ান এসে হাজির হয় এবং সোয়ানের সামনেই শি চিয়াংকং জুনচিলোকে বলে তুমি প্লিজ এক কাপ চা ঢেলে দাও সোয়ানকে। আর ওই সেই বিষযুক্ত চা ঢেলে দেয় সোয়ানকে জুনচিলো নিজেই। কিন্তু সোয়ান ওই চাটা খায় না। তার আগে এখানে চলে আসে শিমো এবং ওর বোন। শিমো আসলে ওর বোনকে ধরে ফেলেছে। ওর বোন চুরি করে একটা দলিলে স্টাম্প সাইন করে নিয়েছে। ওর বোন তখন বলে হ্যাঁ আমি করেছি, আর এটা আমি সোয়ানলিকে দিব বলেই করেছি। আমি ওকে ভালোবাসি, প্লিজ বাবা তুমি এটা মেনে নাও। যিশুর এরকম কাজকর্ম দেখে ওর বাবা প্রচন্ড রেখে যায় আর বলে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এদিকে সোয়ানও কিন্তু একটা স্টাম্প করিয়ে এনেছে যেটা ও জুনচিলোকে দিতে চেয়েছিল। এটা দেখে ওর বোন আরো রেগে যায় এবং ওখানে থাকা যে চাটা ছিল সেটাই নিজে তুলে নেয় খাবে বলে। তখনই ওর বাবা ওই চায়ের কাপটা ওর কাছ থেকে ঝটকা মেরে নিচে ফেলে দেয়। সাথে সাথে দেখা যায় টেবিলের উপরে যে ক্লথ ছিল সেটা পুড়তে শুরু করেছে। ওটাতে বিষ ছিল বলেই ওটা পুড়তে শুরু করেছে। ব্যাস সমস্তটা বুঝতে পেরে যায় সোয়ান। সোয়ান কিন্তু আগে থেকেই জানতো এরকম কিছুই হবে। ও তখন শি চিয়াংকংকে বলে তুমি এখানে আমাকে ডেকেছো আমাকে মারবে বলে, তোমার সাহস তো কম নয়। জুনচিলো তখন বলে ও তোমাকে বিষ দেয়নি, আমি তোমাকে বিষ দিয়েছি। মূলত নিজেকে আরো একটু প্রমাণ করলো ওদের সামনে। সোয়ান তখন জুনচিলোর দিকে তাকিয়ে থাকে, কিচ্ছু বলে না। কিন্তু শি চিয়াংকং এর কোমর থেকে ওর যে টোকেনটা সেই টোকেনটা নিয়ে সোজা সোয়ান ওখান থেকে চলে আসে। এদিকে জুনচিলোকে শিমুর পরিবার আরো বেশি করে বিশ্বাস করতে শুরু করে, কারণ চিলো সোয়ানের সামনেই বলেছে সেই নাকি ওই চায়ে বিষ মিশিয়েছিল। শিমু অনেকটাই বিশ্বাস করে নিয়েছিল জুনচিলোকে। জুনচিলো এই সুযোগটাই কাজে লাগায়। তখন জুনচিলোর সঙ্গে চাউমিন আবারও দেখা করতে আসে আর বলে তুমি নিশ্চয়ই সোয়ানলির উপর রাগ করেছো, চলো আমি তোমাকে সোয়ানলির কাছে নিয়ে যাচ্ছি। তোমাদের ভিতরে যত ঝামেলা হয়েছে তা আজকেই ঠিক করে নিবে। এটা বলে জোর করে ও সোয়ানলির কটেজে নিয়ে আসে জুনচিলোকে। সোয়ানলিকে এসে বলে তোমাদের দুজনের ভিতরে কি হয়েছে বলো তো, দুজনের ভিতরের সমস্যাটা মিটিয়ে নাও। ঠিক তখনই এখানে হিজিয়াও আসে আর বলে আমাদের যে কাজটা করার ছিল সেই কাজটা আমরা রেডি করে ফেলেছি, এখন শুধু আপনার ওখানে যাওয়ার দরকার। সোয়ানলি তখন চাউমিনকে বলে তুমি আমাদের একটা উপকার করে দিতে পারবে, কিন্তু কোন উপকারের কথা বলেছিল তা আমরা জানি না। এরপরে চাউমিনকে এখানে রেখে ও সোজা ওর সামনে দিয়ে জুনচিলোর হাত ধরে ওকে একটা পাহাড়ের উপরে নিয়ে চলে আসে। নিচে কিছু গোডাউন দেখা যাচ্ছিল আর ওই গোডাউন গুলো হলো শি বংশের। শি বংশের লোকেরা ওখানে তাদের স্মাগলিং এর জিনিসপত্রগুলো রাখে। এবং আপনারা আগেই দেখেছিলেন যে শি লিডারের কাছ থেকে একটা টোকেন চুরি করে নিয়ে এসেছিল সোয়ানলি। ওই টোকেনটাকে ইউজ করে ও ওখানে ঢুকেছিল এবং আগে থেকেই সমস্ত কিছুর ব্যবস্থা করেছে এবং দেখা যায় ওই জায়গাটাতে ও আগুন ধরিয়ে দেয়। এটাই মূলত ওর প্ল্যান ছিল যে স্মাগলিং এর জিনিসগুলোকে নষ্ট করে দেওয়া। এরপরে সোয়ানলি জুনচিলোকে অন্য একটা জায়গায় নিয়ে আসে যেখানে আমরা কিছু নীল ফুল দেখতে পাই। এই ফুলগুলো 12 বছরে নাকি একবারই ফোটে আর এই ফুলগুলো ঠিক এই টাইমেই ফুটেছিল। জুনচিলো তখন একতোড়া ফুল তুলে নেয়। সোয়ানলি ওর হাত ধরে বলে জুনচিলো আমি তোমার কাছে আজকে প্রমিস করছি আমার এই জীবনে তুমিই হবে আমার একমাত্র ওয়াইফ। আমি এই জীবনে দ্বিতীয় কোনো ওয়াইফ গ্রহণ করব না, আজকে থেকে তুমি আমার স্ত্রী। এরপরে আমরা সেই ক্লানের লিডারকে দেখতে পাই যে শিমোকে বলছিল তোমার বয়স অল্প এবং তুমি মানুষজনকে ভালোভাবে চেনেও না, তুমি যে ওই মেয়েটাকে বিশ্বাস করছো জুনচিলো কি আদৌ আমাদের বিশ্বাসের যোগ্য? আমার তো মনে হয় সে ডাবল গেম খেলছে, মেয়েটাকে এতটাও বিশ্বাস করো না। ঠিক তখন এখানে একজন গার্ড এসে খবর দেয় তাদের গোডাউন সমস্তই পুড়ে গিয়েছে। ঠিক সাথে সাথেই শি লিডার বুঝতে পারে তার কাছের টোকেনটা হারিয়ে গিয়েছে। তখনই শি লিডার বলছে যে জুনচিলোই হয়তো এর পিছনে দায়ী। শিমু সাথে সাথে জুনচিলোর সঙ্গে দেখা করবে বলে ওর কটেজে আসে। দং ইন ওকে অনেকবার আটকানোর চেষ্টা করে আর বলে আমার লেডি এখন গোসল করছে, কিন্তু তারপরেও রুমের ভিতরে চলে আসে শিমু
আসলে এখানে জুনচিলার জায়গায় গোসল করছিল জওমিন, আর সোয়ানলি কিন্তু আগে জওমিনের কাছে এই সাহায্যের কথাই বলেছিল। যেহেতু এখানে একটি মেয়ে গোসল করছে তাই শিমু আর বেশি কিছু বলে না এবং ও মনে করে যে জুনচিলো হয়তো গোসলই করছে, এটা ভেবে চলে আসে। পরদিন সকালবেলা ও জুনচিলোর সঙ্গে দেখা করতে আসে। জুনচিলো তখন ওকে বলে, তুমি গতকাল আমি যখন গোসল করছিলাম তখন আমার রুমে ঢুকেছিলে। তোমাকে আমি কি তোমার সঙ্গে আমি বিজনেস করছি ঠিক আছে, কিন্তু তোমাকে আমি এতটাও তো আস্পর্ধা দেইনি, তাই ফার্দার এরকম কোনো আচরণ করো না। তোমার যদি আমাকে নিয়ে সন্দেহ হয় তাহলে আমার সঙ্গে বিজনেস ডিলটা ক্যান্সেল করে দিলেই তো পারো। এদিকে আজকে হান্টিং ইভেন্টের দ্বিতীয় রাউন্ড শুরু হবার কথা। আজকেও অনেকগুলো জঙ্গলে গিয়ে পাখি বা অন্যান্য জীবজন্তু হান্ট করতে হবে। তো দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায় এবং এই দ্বিতীয় রাউন্ডে শিমো কিন্তু অনেক বড় একটা খেলা খেলেছে, আর তা হলো সোয়ানলির জন্য মৃত্যু ফাঁদ তৈরি করেছে। যে ফাঁদের কথা আগে থেকেই জানতো জুনচিলো আগে থেকেই সাবধান করে দিয়েছিল সোয়ানলিকে বলে দিয়েছিল দক্ষিণ দিকের জঙ্গলে আগে থেকেই তোমার জন্য কিন্তু ফাঁদ পাতা থাকবে। তো যখন এই দক্ষিণ দিকের জঙ্গলে ওরা আসে তখন এদিক থেকে ঘুরে আবার চলে যায়। তখন শিমো জুনচিলোর দিকে তাকিয়ে বলে, তুমি নিশ্চয়ই সোয়ানলির সঙ্গে গোপনে গোপনে এই কথা বলে দিয়েছো তাই না? আমার বাবা ঠিকই বলেছিল, তোমাকে বিশ্বাস করা উচিত হয়নি। সেজন্য তো আমি উত্তর দিকের জঙ্গলেও ওর জন্য আগে থেকেই ফাঁদ পেতে রেখে দিয়েছি, কারণ আমি তোমাকে সন্দেহ করেছিলাম। এই কথা জুনচিলো শোনার সাথে সাথে ওখান থেকে উঠে দৌড় দেয় আর শিমো ওর পিছু পিছু দৌড়াতে থাকে। জুনচিলো ওখানে একটা ঘোড়া দেখে সেই ঘোড়ার পিঠে উঠে দৌড়াতে লাগে। এদিকে এরা উত্তর দিকের জঙ্গলে চলে এসেছিল এবং এরা হান্টিং করতে থাকে। অন্যদিকে জুনচিলো সোয়ানলিকে আটকানোর জন্য ভীষণ দ্রুত ঘোড়া চালিয়ে যেতে লাগে। পিছন পিছন শিমো বলতে লাগে, আজকে জুনচিলো তোমাকে আমি শেষই করে দিব। এটা বলে যখনই ও ওর কাছ থেকে একটা তরবারি বের করে ঠিক সাথে সাথেই ওর ঘোড়ার পা আটকে যায় আর ও নিচে পড়ে যায় এবং যে ফাঁদ ও পেতেছিল সোয়ানলির জন্য সেই ফাঁদে ও নিজে আটকে পড়ে যায় আর ওই ফাঁদে পড়েই ওর মৃত্যু হয়ে যায়, কারণ এটা ছিল মৃত্যু ফাঁদ। এই ফাঁদ থেকে কেউ বের হতে পারবে না যদি একবার ধরা পড়ে। যাই হোক, এখানে বাদবাকি সবাই চলে এসেছিল যারা সোয়ানলির দলের লোক। সোয়ানলি ওদেরকে বলে, তোমরা এখানে কিচ্ছু দেখোনি, কিচ্ছু জানো না, তাই এক্ষুনি এখান থেকে প্রস্থান করো। এটা বলে ওরা সবাই চলে যায়। এর কিছুক্ষণ পরে এই পথ দিয়ে লু যাচ্ছিল, তো লুও এই দৃশ্য দেখে দ্রুত এখান থেকে কেটে পড়ে, কারণ এইসব ঝামেলায় কেউ জড়াতে চায় না। শেষে যখন হান্টিং প্রায় শেষই হয়ে যায় সবাই এক জায়গায় হয়। সেই ক্লানের লিডার দেখে যে তার ছেলে শিমো এদের কারোর ভিতরে নেই, তখন তার মনে একটু কু ডাকে, যদিও বাবার মন তো। সেই লিডার তার বাকি সদস্যদের বলে যে তোমরা চলে যাও, আমি শিমোকে খুঁজে আসি। এদিকে রাজাকে এসে তার রাজার দূত জানায় যে এই অংশে বিজয়ী হয়েছে সোয়ানলি, তবে শি লিডার তার ছেলেকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে গিয়েছে। রাজা তখন লোক পাঠিয়ে দেয় আর বলে শি লিডারকে গিয়ে হেল্প করো। এখানে দেখা যায় যে শিমু মরে পড়ে আছে। ওর বাবা তখন এসে অনেক কাঁদতে লাগে, ওর বাবার ভীষণ খারাপ লাগে। বাবা বুঝতে পেরেছে নিজেদের ফাঁদে নিজের ছেলেরই জীবন গেল, তারপরেও এই দৃশ্যটা ভীষণই কষ্টের ছিল। এদিকে চুপি চুপি কটেজে ফিরে এসেছিল জুনচিলো আসে মাত্রই এই কথা জানিয়ে দেয় চিমিনকে, আর চিমিনকে এটাও বলে আয়রন ব্ল্যাক ক্রিস্টাল যে আমরা পাঠিয়ে দিয়েছি অলরেডি ইয়ান্নানে, সেটার জন্য খুব ভালোভাবে পৌঁছায় সেটা লক্ষ্য করবে। আসলে ও একটা স্লট অলরেডি ইয়ান্নান শহরে পৌঁছে দিয়েছে, যেহেতু শিমুর সঙ্গে ওর ডিলটা ভালোই চলেছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে শিমু মারা গেল। তবে শিমুর এই মৃত্যুর পিছনে ওরা কিন্তু কেউই দায়ী নয়। এদিকে প্রিন্সেস এসে চিমিনকে বারবার বলতে লাগে, তোমার উপর আমি এত রাগ করে আছি তাও তুমি আমার সঙ্গে কথা বলছো না, তুমি কি আসলেই আমাকে ভালোবাসো না? এটা বলেও চলে যায়। এদিকে আমরা চিমিনকে দেখি চিমিনের সঙ্গে রাজার কিছু গার্ডেরা দেখা করতে আসে, অর্থাৎ চিমিন কিন্তু শুধু একজন গার্ড নয়, বরং এর আরো বড় কোনো পরিচয় লুকায়িত আছে, যে পরিচয়ের কথা জুনচিলো নিজেও জানে না। যাই হোক, এদের সঙ্গে গোপনে চিমিন সবসময় দেখা করত। এদিকে আমরা দেখতে পাই জুনচিলো হঠাৎ করে ঘর থেকে গায়েব হয়ে গিয়েছে আর দঙিনের কাছে একটা চিঠিও রেখে গিয়েছে, কিন্তু জুনচিলো এই চিঠিটা রেখে যায়নি। জুনচিলোকে অজ্ঞান করে নিয়ে চিমিন চলে যাচ্ছিল ইয়ান্নান শহরের উদ্দেশ্যে। যখন জুনচিলোর জ্ঞান ফিরে আসে তখন চিমিনকে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি পাগল হয়েছো? কেবলই শিমো মারা গিয়েছে, আর আজকেই যদি আমি পালিয়ে যাই তাহলে সবাই মনে করবে আমি শিমোকে মেরেছি। এই অবস্থা আমার পালানো উচিত হচ্ছে না। চিমিন, তুমি ফিরে চলো। এদিকে শি লিডার তার ছেলের লাশের দিকে তাকিয়ে থাকে আর মেয়েকে বলতে লাগে, সোয়ানলি আমাদের শত্রু, তাই সবসময় ওকে শত্রুর নজরে দেখবে। এদিকে রাজা সোয়ানলিকে বলে, কিভাবে শিমু মারা গেল? সোয়ানলি বলে, সে আমাকে মারার জন্য ফাঁদ পেতে রেখেছিল, কিন্তু জুনচিলো আমাকে ওটা জানাতে আসে আর ও জুনচিলোকে হত্যা করতে গিয়ে নিজেই ওই ফাঁদে পা দিয়ে দেয়। ঠিক তখনই এখানে লুচি আসে আর বলে কোথাও নাকি জুনচিলোকে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে জুনচিলো গায়েব হয়ে গিয়েছে। রাজা তখন বলে, এই অবস্থায় জুনচিলো গায়েব, এক্ষুনি যাও এবং যেখান থেকে পারো জুনচিলোকে ধরে নিয়ে চলে আসো। সোয়ানলি তখন ওর দলবল নিয়ে জুনচিলোকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু পথিমধ্যে ওরা অনেক বাধার সম্মুখীন হয়, কারণ এখানে
আগে থেকেই চিমিনের লোকজন ওদেরকে বাধা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, কারণ চিমিনের লোকজনের সংখ্যাও এখানে নেহাতি কম ছিল না। তারপরেও সোয়ানলির সঙ্গে চিমিনের লোকজন পেরে ওঠে না। এখানে সবাই মিলে চিমিনকে অ্যাটাক করে নিয়েছিল। সাথে সাথে জুনছিল নামে আর বলে, সোয়ানলি তুমি চিমিনকে ছেড়ে দাও, আর তুমি যদি ওকে ছেড়ে না দাও তাহলে আমি নিজেকেই শেষ করে দিব। এই কথা শুনে সোয়ানলি প্রচন্ড রেগে যায় আর বলে, ওই একটু আগেই ও লোকজন দিয়ে আমাদের মারার চেষ্টা করেছিল, আর তুমি কিনা ওকেই বাঁচানোর চেষ্টা করছো। আর এই রাত্রে ও তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তুমি না কথা দিয়েছো সবসময় আমার সঙ্গে থাকবে, কিন্তু তারপরেও ওই চিমিনের জন্য, ওর তো তোমার গার্ড, তার জন্য কেন তোমার এত টান? ওর জন্য তুমি নিজেকে মারতে চাইছো? কিন্তু তারপরেও এই সব কোনো কথাই শোনে না জুনছিল বলে, ওকে ছেড়ে দাও। যাই হোক, ওকে ছেড়ে দেওয়া হয়। তবে জুনচিলোকে নিয়ে ঘরের ভিতরে চলে আসে সোয়ানলি প্রচন্ড রেগে গিয়েছিল। ও জুনচিলোকে এসে রাগের সহিত বলে, তুমি কি করেছো তুমি জানো? তুমি বুঝতে পারো না চিমিনের তোমার প্রতি ফিলিংস আছে, আর সেজন্যই তো ও নিজের স্বার্থ মানে পার্সোনাল উদ্দেশ্যেই তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আর তুমি কিনা ওর জন্যই আমাকে থ্রেট দিচ্ছ, নিজেকে মেরে ফেলার হুমকি দিচ্ছ আমার সামনে। তোমার সাহস কি করে হয়? জুনচিলো বলে, ও যতই আমাকে পছন্দ করুক, আমি ওকে আমার ফ্যামিলির লোকজনের মতো করেই দেখি, সেজন্য আমি ওকে বাঁচিয়েছি। কিন্তু তারপরেও ওর সঙ্গে খুব রাগারাগি করতে লাগে সোয়ানলি, কারণ সোয়ানলির মাথা গরম হয়ে গিয়েছে ওর সামনে অন্য একটা ছেলেকে এভাবে ডিফেন্ড করতে দেখে। তবে জুনচিলো প্রচন্ড জেদি। জুনচিলো তখন সোয়ানলির কাছে থাকা চাবুকটা কেড়ে নেয়, আর সেটা দিয়ে অনেক জোর জবরদস্তি ওখানে দেখাতে লাগে, মানে নিজের রাগ প্রকাশ করতে লাগে। কিন্তু সোয়ানলি কি ওকে ছেড়ে দিবে? এরপরে সোয়ানলি ওকে নিজের কাছে টেনে নেয় আর দুজনেই বেডের উপরে পড়ে যায়। এখনো পর্যন্ত সোয়ানলির প্রচন্ড রাগ হচ্ছিল জুনচিলোর উপর, তাই ওর রাগে রাগে ওকে কিস করতে লাগে। জুনচিলো ওকে দূরে ঠেলে দেয়, তবে কিছুক্ষণ পরেও ও সোয়ানলির দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই নিজেই সম্মতি জানিয়ে দেয়। আর নিমিষের ভিতরেই দুজনের ভিতরে যত রাগ যত ক্ষোভ ছিল তা একদম গলে জল হয়ে যায়, এবং ওরা সুন্দর একটা নাইট স্পেন্ড করে। পরদিন সকালবেলা যখন জুনচিলোর ঘুম ভেঙে যায়, তখন ও সোয়ানলির মুখে হাত বোলাতে লাগে এবং ওকে একটা কিস করে ওখান থেকে চলে যায়।